এই দেখ, একদম ভালো হবে না বলছি, ছেড়ে দে আমাকে। তুই বলবি আর আমি তোকে ছেড়ে দিব, এটা তুই ভাবলি কি করে? আমাকে বিয়ে করার আগে একটাবার চিন্তা করিসনি তুই এর পরিণাম কি হতে পারে? এখানে তুই আমাকে কেন দোষ দিচ্ছিস আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে কি আমার একার দোষ ছিল নাকি? তাহলে আমি কাকে দোষ দিব তুই নিজে সেটা বলে দে। তুই তো খুব ভালো করে জানিস আমি আমার বাবার মুখের উপর কখনোই কথা বলতে পারি না। তেমনি আমার হাতে তো কোনো উপায় ছিল না, আমি কি করতাম বল? তোর মা বাবার সঙ্গে সঙ্গে তুইও মরে যেতে পারলি না, তাহলে তো আর আজ আমাকে এই দিন দেখতে হতো না। আমি বুঝতে পারছি না আমি শহরে ফিরে গিয়ে আমার গার্লফ্রেন্ডকে কি উত্তর দেব। আশিকের কাছ থেকে এমন কথা শুনে জোরে জোরে কাঁদতে লাগলো প্রিয়াঙ্কা। তখনই আবারও আশিক প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, এই দেখো, এখানে একদম নাটক করবে না। তোমার নাটক দেখতে আমি এখানে বসে নেই, এসব কিছু আমার একদম ভালো লাগে না। তাহলে তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস বল? আমার মা বাবা মারা গেছে, এখানে আমার কি দোষ? তোমার তো সেটাই যে তুমি আমাকে বিয়েটা করেছো। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল আর বলতে লাগলো, আমার সঙ্গে একই বিছানায় তুমি ঘুমাতে পারবে না, নিচে গিয়ে ঘুমাও। এদিকে বিছানা থেকে মাটিতে পড়ে গিয়ে কোমরে প্রচণ্ড ব্যথা পায় প্রিয়াঙ্কা আর ফুপিয়ে ফুপিয়ে আবারও কাঁদতে থাকে। কিন্তু কি আর করবে, কপালের লিখন যায় না খণ্ডন। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার কপালে যেটা লিখে রেখেছেন সেটা তো হবে, সেটা আজ না হোক কাল। ওনার সিদ্ধান্তের ওপর কোনো কিছুই করার নেই। সেটা প্রিয়াঙ্কাও মনে মনে মেনে নিয়েছিল, কিন্তু এখন যেটা হচ্ছে সেটা সে একদমই মেনে নিতে পারছে না। এই বিয়েটা সে প্রথমত নিজের ইচ্ছায় করতে চায়নি, আর এখন কিনা বিয়েটা করেও তাকে আরো বেশি পস্তাতে হচ্ছে। এখন তার কি করা উচিত সে এটাই ভেবে পাচ্ছে না। অপরদিকে বিছানার উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ায় কোমরে প্রচণ্ড ব্যথা পেয়েছে। একদিকে ব্যথা, অন্যদিকে আশিকের এসব কথা। কোনটার আঘাত সহ্য করবে এটাই সে ভেবে উঠতে পারছে না। মাটিতে বসে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে প্রিয়াঙ্কা। তখনই আবারও আশিক প্রিয়াঙ্কাকে ধমক দিয়ে বলতে থাকে, এই দেখো, এখানে একদম নাটক দেখাবি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে হবে। আমি তো নাটক দেখতে এখানে বসে নেই। বিছানা তো ছেড়ে দিয়েছি, ঘুমোচ্ছিস না কেন? ঘুমিয়ে পড়লেই তো পারিস। একটু রেগে গিয়ে এই কথাটা বলে প্রিয়াঙ্কা। আর এদিকে আশিক তখনই বিছানার উপর কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল। শীতের রাত, বাইরে প্রচণ্ড কুয়াশা পড়েছে। চারদিক কুয়াশায় অন্ধকার হয়ে আছে, 2 হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। শীতে তরতর হয়ে কাঁপছে প্রিয়াঙ্কা। পরনে একটা বেনারসি, মাথায় পাতলা একটা জর্জেটের ওড়না। প্রচণ্ড শীত লাগছে, কিন্তু রুমে সেরকম কিছু নেই যেটা দিয়ে প্রিয়াঙ্কার নিজের শীত নিবারণ করতে পারে। এদিকে আশিক বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্রই ঘুমিয়ে পড়েছে। 2 দিন ঠিকমতো ঘুম হয়নি, তাই আজ বিছানায় শরীর এলিয়ে দেওয়া মাত্রই ঘুম চলে আসলো। এদিকে প্রিয়াঙ্কা শীতে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে গেল। সকাল 8টা বাজে আশিকের ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখতে পেল প্রিয়াঙ্কা মাটিতে শুয়ে আছে। সে 2-3 বার প্রিয়াঙ্কাকে ডাক দিল, কিন্তু প্রিয়াঙ্কা কোনো সাড়া শব্দ করছিল না। মনে একটু ভয় পেয়ে গেল। সে সামনের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কার শরীরে হাত দিয়ে দেখে সারা শরীর বরফের মতো ঠান্ডা হয়ে আছে। তার গা কাটা দিয়ে উঠল। কোনো অঘটন ঘটে বসেনি তো। যে প্রিয়াঙ্কার নার্ভ দেখার চেষ্টা করলো। নার্ভ চলছে খুব ধীর গতিতে। তাড়াতাড়ি করে কোলে তুলে নিয়ে প্রিয়াঙ্কাকে বিছানায় শুইয়ে দিল, আর তারপরে বাড়ির সবাইকে ডাকতে লাগলো। আশিকের গলার আওয়াজ শুনে তার মা বাবা সহ বাড়ির সবাই সেখানে ছুটে চলে আসলো। আশিকের আম্মু রুমে প্রবেশ করেই আশিককে ধাক্কা মাত্রই বলতে লাগলো, কিরে বাবা, কি হয়েছে? তুই এভাবে সাত সকালবেলা চিৎকার করছিস কেন? ওই যে বিছানার উপর শুয়ে আছে, তার গায়ে হাত দিয়ে দেখো। বলতেই আশিকের আম্মু সামনের দিকে এগিয়ে গেল। প্রিয়াঙ্কার গায়ে হাত দিয়ে দেখতে পেল শরীর একদম ঠান্ডা হয়ে আছে। এটা দেখে তিনি 2 হাত পিছনে সরে গেলেন। তিনি বুঝতেই পারছেন না কি হয়েছে। কিছুক্ষণ পর তিনি আবারও সামনের দিকে এগিয়ে আসলেন, প্রিয়াঙ্কার হাতে হাত দিলেন। দেখলেন নার্ভ চলছে, তার মানে মেয়েটা এখনো জীবিত আছে। কিন্তু শরীর এতটা ঠান্ডা হলো কিভাবে সেটাই মাথায় আসছে না আশিকের আম্মুর। তাই তিনি আশিককে বলতে লাগলেন, কি ব্যাপার বাবা? ও, শরীরে এত ঠান্ডা হয়েছে কিভাবে? এসব কথা পরে বলা যাবে, এখন আগে কিভাবে সবকিছু ঠিক করা যায় সেটাই বলো। তখনই আশিকের আম্মু কোনো কথা না বলে আশিকের আব্বুকে গাড়ি বের করতে বললেন, আর তারপরেই তিনি প্রিয়াঙ্কাকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালেন। সেখান থেকে সোজা ডাক্তারের চেম্বারে চলে আসলেন। ডাক্তারকে দেখালেন। ডাক্তার ইঞ্জেকশন দিলেও কিছুক্ষণের মধ্যেই প্রিয়াঙ্কা জ্ঞান ফিরে আসলো। আশিকের আম্মু প্রিয়াঙ্কার মাথার কাছে বসে আছে। প্রিয়াঙ্কা চোখ মেলে আশিকের আম্মুকে দেখে বলতে থাকে, ছোট আম্মু, আমি কোথায়? তুমি হসপিটালে? রাতে তোমার কি হয়েছিল? খুলে বলো তো তুমি। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে।
আর দুই চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। এটা দেখে আশিকের আম্মুর সন্দেহ আরও তীব্রতর হতে লাগলো। তাই তিনি আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন, কি ব্যাপার প্রিয়াঙ্কা, তোমাকে আমি কোনো কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? কি হয়েছে বলো আমাকে। কই না তো, সেরকম কোনো কিছুই হয়নি। এমনিতেই হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল। আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি বাড়িতে যাব। তোমাকে তো এখনই বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, ডাক্তার বলেছে আজ তোমাকে এখানেই থাকতে হবে। তোমার শরীরের অবস্থা খুবই খারাপ, ডাক্তার তোমাকে আরো কিছু ঔষধ আর ইঞ্জেকশন দেবেন। কিন্তু ছোট আম্মু, আমার এখানে একদম থাকতে ইচ্ছে করছে না। আমি বাড়িতে চলে যেতে চাই। দেখো, একদম কথা বলো না। বললাম তো তোমার শরীরের অবস্থা ভালো নেই, তোমাকে আজ এখানেই থাকতে হবে, ডাক্তারের কথা ভাবতেই হবে। এই বলে তিনি প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন আর প্রিয়াঙ্কাকে বলতে লাগলেন একটু ঘুমিয়ে নেওয়ার জন্য। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা বলল না, আশিকের আম্মুর সামনে নিজের চোখ দুটো বন্ধ করে রাখল। বেশ কিছুক্ষণ পর আশিকের আম্মু সেখান থেকে উঠে বাইরে আসলেন। কেবিনের বাইরে অপেক্ষা করছিল আশিক আর তার আব্বু। আশিকের আম্মু আশিকের দিকে তাকালেন আর তারপরে বলতে লাগলেন, দেখো বাবা, আমি খুব ভালো করেই জানি এমনি এমনি কোনো কিছুই হয়নি, কিছু একটা তো হয়েছিল। বল আমাকে, কি হয়েছিল? আচ্ছা, আমি বুঝতে পারছি না তোমরা আমাকে কেন বারবার জিজ্ঞেস করছো এখানে আমার কি দোষ, আমি কি করেছি। তুই কি করেছিস সেটা জিজ্ঞাসা করিনি, কি হয়েছিল সেটা জিজ্ঞাসা করেছি। এই বলে আশিকের আম্মু আশিককে অনেক জোর জবরদস্তি করতে লাগলো কাল রাতে কি হয়েছিল সেটা খুলে বলার জন্য। অবশেষে আশিক সবকিছু খুলে বলতে বাধ্য হলো। সবকিছু শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েন আশিকের আম্মু। ওনার ছেলে এরকম কিছু একটা করবে উনি কখনো কল্পনাও করতে পারেনি। তাই তিনি আশিককে বলতে থাকেন, দেখ বাবা, তুই আমাদের সন্তান হয়ে এরকম কিছু একটা করবি, এটা তো ভুল করেও আমরা কল্পনাও করিনি। ও আচ্ছা, তাই বুঝি। তাহলে তোমরা কি করে ভাবলে যে তোমরা আমার মা বাবা হয়ে এমন একটা মেয়ের সঙ্গে আমাকে বিয়ে করিয়ে দেবে আর আমি সেটা মেনে নেব? এরকম মেয়ে মানে? মেয়েটা কোন দিক থেকে কম আছে আমাকে বল শুনি। আমি শহরে বড় হয়েছি, এই গাইয়া ভূত খ্যাত একটা মেয়েকে বিয়ে করার জন্য নয়। আমি এই বিয়ে কোনোদিন মেনে নিব না। ওকে আমি কোনো দিনও আমার স্ত্রীর অধিকার দেব না, এই তোমাদের বলে দিলাম। এই বলে তার আম্মুকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হসপিটাল থেকে হনহন করে বের হয়ে আসলো আশিক। যদিও তার আম্মু পিছন থেকে বেশ কয়েকবার তাকে ডাক দিয়েছিল, ফেরানোর চেষ্টা করেছিল, কিন্তু আশিক তার আম্মুর কোনো কথাই শোনেনি। আশিকের আম্মু তখন আর সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে প্রিয়াঙ্কার কাছে চলে গেলেন। প্রিয়াঙ্কা তখন আবারও কান্না করছিল। আশিকের আম্মু প্রিয়াঙ্কার চোখ দুটো মুছে দিয়ে বলতে লাগলো, প্লিজ লক্ষ্মী মেয়ে আমার, কান্না করিস না। আমরা যা করেছি তোর ভালোর জন্যই করেছি, তোর সেফটির কথা চিন্তা করেই করেছি। কিন্তু ছোট আম্মু, আমার তো মনে হয় না এইসব কিছু কোনো দিনই আমার জন্য ভালো বা সুখকর হবে। চিন্তা করিস না মা, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুই আমাদেরকে একটু সময় দে, আমরা সব ঠিক করে দিব। আমি তো তোমাদের কথার উপর ভরসা করে এই বিয়েতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন আমার সঙ্গে যেটা হচ্ছে সেটার জন্য তো আমি মোটেও প্রস্তুত ছিলাম না। এই বলে প্রিয়াঙ্কা আবারও নিজের চোখের পানি ছেলে দেয়। এদিকে আশিকের আম্মু প্রিয়াঙ্কার এই চোখের পানি সহ্য করতে পারছিলেন না আর। তিনি আবারও প্রিয়াঙ্কার চোখ দুটো মুছে দিতে থাকেন আর প্রিয়াঙ্কাকে আর কান্না করতে মানা করতে থাকেন। কিন্তু প্রিয়াঙ্কাই বা কি করবে, আর কি বা করার আছে? একটা মেয়ের যখন নিজের সামনে নিজের জীবনটাকে নষ্ট করতে দেখে, তখন কি আর চাইলেও সে নিজেকে সামাল দিতে পারে? প্রিয়াঙ্কার তো সেই রকমটাই হচ্ছে। কদিন হলো সে নিজের মা বাবাকে হারিয়েছে, আর এখন তার উপর দিয়ে এত বড় একটা ঝড় যাচ্ছে। সবকিছু মিলিয়ে সে নিজেকে সামলানোর শক্তিটুকুই হারিয়ে ফেলেছে। এদিকে আশিক বাড়িতে এসেই নিজের সবকিছু গুছিয়ে নিয়েছে। সে আজ এই শহরে চলে যাবে। ওই মুহূর্তেই আশিকের আম্মু আশিককে ফোন দিল। কই তুই? কোথায় আবার থাকবো, বাড়িতে এসেছি, ব্যাগপত্র গুছাচ্ছি। আমি আজকেই শহরে ফিরে যাব। তুই কি করতে চাইছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই যদি আজ এবং এই মুহূর্তে এখান থেকে চলে যাস, তাহলে একটা কথা ভালোভাবে মাথায় ঢুকিয়ে নে, তুই কিন্তু আমার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে, এই তোকে বলে দিলাম। তোমরা আমার সৎ মা বাবা নাকি আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। একটা থার্ড ক্লাস
বস্তিমার্কা মেয়ের জন্য তোমরা আমার সঙ্গে এরকম আচরণ করছো? দেখো, তুমি এখন কিন্তু একদম বেশি বলে ফেলতেছো। যেটা বলা তোমার একদমই উচিত হচ্ছে না। কিন্তু আশিক তার আম্মুর সেই কথা শুনল না। ততক্ষণে ফোন কেটে দিয়েছে। এদিকে আশিকের আব্বু আম্মু দুজনেই সারা রাত হসপিটালে রইল প্রিয়ঙ্কার সঙ্গে। পরের দিন সকাল 11টার দিকে যখন প্রিয়ঙ্কাকে হসপিটাল থেকে রিলিজ করা হলো, তারা দুজনেই প্রিয়ঙ্কাকে সঙ্গে নিয়ে তবেই বাসায় ফিরল। অপরদিকে আশিকও সেদিন আর শহরে ফিরে যেতে পারল না, কারণ এটা একদম গ্রাম এলাকা, এখানে সবসময় গাড়ি পাওয়া যায় না। আশিক বাস স্টপেজে গিয়েছিল ঠিকই, কিন্তু ঢাকায় ফিরে যাওয়ার জন্য কোনো গাড়ি পায়নি, তাই তাকে সন্ধ্যার দিকে আবারও ফেরত আসতে হয়। তাই তো পরের দিন সকালবেলা আমাকে নিয়ে বাড়িতে ফিরে এসে আশিকের আব্বু আম্মু দেখতে পান আশিক তখনও বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আশিকের আম্মু প্রিয়ঙ্কাকে বিছানায় সরিয়ে দেন আর বলতে থাকেন কিছুক্ষণ সময় বিশ্রাম নেওয়ার জন্য। আপনাকে আশিকের বাবা বাসায় ফিরে আসার সময় সবার জন্য সকালের নাস্তা বাইরে থেকে কিনে নিয়ে এসেছিল। তারা তিনজনে একসঙ্গে খেয়ে নিল। প্রিয়ঙ্কাকে ওষুধ খাইয়ে দিয়ে আশিকের আম্মু সবার জন্য দুপুরের খাবার রান্না করার ব্যবস্থা করলো। দুপুর 2টার দিকে ঘুম ভাঙে আশিকের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসতেই তার আম্মু তাকে খাবার বেড়ে দিল। খাবার খেয়ে সে তার আম্মুকে বলতে লাগলো, আম্মু ঘরের চাবি দাও আমাকে, আমি এখানেই থাকতে চাইছি না, আমি শহরে ফিরে যেতে চাই। তোমরা পরে কিছু একটা ব্যবস্থা করে ফিরে এসো, নয়তো আমি ড্রাইভারকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিব। আশিকের কথাটা শুনে প্রচন্ড পরিমাণ ক্ষেপে গেলেন আশিকের আম্মু, আর তিনি তখন চিৎকার দিয়ে আশিককে বলতে লাগলেন, তুমি কি সবকিছু ফাজলামি পেয়েছো নাকি? আমি তো সেটাই বুঝতে পারছি না। এখানে তোমার বউ অসুস্থ, আর সেখানে কিনা তুমি একা একা শহরে ফিরে যাবে, তাও আবার নতুন বিয়ে করা বউকে ফেলে রেখে। আমি কোনোভাবেই বুঝতে পারছি না তোমরা সবাই আমার সঙ্গে এরকম কেন করছো। যেখানে আমি এই বিয়েটা মানতে চাইছি না, কেন তোমরা সেটা আমার উপর জোর করে চাপিয়ে দিতে চাইছো? এই বিয়ে মেনে না নেওয়ার মতো কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না। যদি আমাদের চোখের সামনে এমন একটা কারণও পড়তো যে তুমি এই বিয়েটা মেনে নিতে পারবে না, তাহলে আমরা তোমাকে একবারের জন্য জোর করতাম না। আশিকের আম্মু আশিকের কথার কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে গেলেন। এদিকে আশিক কি করে কিছুই বুঝতে পারছে না, তার মাথায় কোনো কিছুই ঢুকছে না। রাগের ঠেলায় শরীর বজবজ করছে। সে সব কিছু আর মেনে নিতে পারছে না কোনোভাবেই। এখানে নেটওয়ার্কের সমস্যা, চাইলেও সে এখানে এসে নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না। শহরে ফিরে যাওয়ার পর যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা হবে, তখন তার গার্লফ্রেন্ডকে কি রিয়াকশন করবে সেটাই তো ভেবে পাচ্ছে না। কিন্তু কি আর করার, এখানে আসাটাই সবচাইতে বড় বোকামি হয়েছে। এখানে না আসলে এই সমস্যাগুলোর মধ্যে পড়তে হতো না। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিক শুনেছেন, একদম এরকমটাই মনে হচ্ছে আশিকের। এখন মনে হচ্ছে আব্বু আম্মুর কথা মেনে এখানে না আসলেই সবচাইতে বেশি ভালো হতো। এসব চিন্তা করতে করতে বাড়ি থেকে বের হয়ে একটু পুকুর পাড়ে গিয়ে বসলো আশিক। দক্ষিণের ঠান্ডা হাওয়া তার গায়ে একদম হিম করে দিচ্ছে। শীতের বিকেলে চারদিকে হালকা কুয়াশা পড়তেও শুরু করেছে। শীতের বিকেলে গ্রামের দিকে পরিবেশটাই অন্যরকম থাকে। গায়ে শীতের কাপড় থাকা সত্ত্বেও অনেকটাই ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে। আশিক বেশিক্ষণ পুকুর পাড়ে থাকতে পারলো না, কারণ তার এমনিতেই ঠান্ডার সমস্যা আছে। আর এখন যদি এই কুয়াশা এবং ঠান্ডা বাতাসের মধ্যে বেশিক্ষণ থাকে, তাহলে দেখা যাবে কিছুক্ষণ পর প্রচন্ড পরিমাণ ঠান্ডা লেগে যাবে। তাই সে বাড়ির ভিতরে ফিরে আসে। আজ 3 দিন নেটওয়ার্কের বাইরে আছে আশিক, কারণ গ্রামের নেটওয়ার্কের অবস্থা খুবই বাজে। রাতের বেলা আশিক তার বাবাকে অনেক রিকোয়েস্ট করে বলতে লাগলো পরের দিন যেন সবাই শহরে চলে যায়। এদিকে পরের দিন প্রিয়ঙ্কার শরীরের অবস্থা মোটামুটি একটু ভালোই ছিল, তাই সবাই মিলে পরের দিন সকালবেলাতেই শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সেদিন বিকেলের মধ্যেই আশিকের আব্বু আম্মু আশিক এবং প্রিয়ঙ্কা সহ সবাইকে নিয়ে শহরে এসে পৌঁছালো। আশিক বাসায় এসে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই নিজের রুমে চলে গেল। ফ্রেশ হয়ে সঙ্গে সঙ্গে বাসা থেকে বের হয়ে গেল। যদিও তার আম্মু তাকে অনেকবার জিজ্ঞাসা করেছিল কোথায় যাচ্ছে সে ব্যাপারে কিছু বলার জন্য, কিন্তু আশিক তার আম্মুকে কোনো উত্তর দিল না। সে কারো কাছে নিজের ব্যাপারে কোনো কৈফিয়ত দিতে প্রস্তুত ছিল না। তাই বাসা থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে গার্লফ্রেন্ড আর নেহাকে ফোন দেয়। ব্যাস অনেকবার কল দেয়, কিন্তু নেহা কোনোভাবেই ফোন রিসিভ করছিল না। প্রায় সন্ধ্যা পর্যন্ত একটা কফি শপে বসে নেহাকে ফোন করতেই থাকলো, কিন্তু নেহা তার উপর প্রচন্ড পরিমাণ রেগেছিল। এই কয়দিনে একটা বারের জন্যও আশিক নেহার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা পর্যন্ত করেনি। নেহা অনেকবার আশিকের নাম্বারে ফোন করেছিল, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। অবশেষে বাধ্য হয়ে আশিক নেহার বাসায় চলে গেল। দরজায় দাঁড়িয়ে কলিং বেল চাপ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নেহার আম্মু এসে দরজা খুলে দিল। আশিক সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলো। তারপরে সে নেহার আম্মুকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, নেহা কোথায়? আমি নেহাকে সেই কখন থেকে ফোন দিচ্ছি, নেহা আমার ফোন তুলছে না কেন? সেটা আমি কি করে বলবো? আমি তো এ ব্যাপারে কোনো কিছুই জানি না। সে নিজের রুমেই রয়েছে, তুমি তার সঙ্গে গিয়ে কথা বলো। তখন আশিক আর এক মুহূর্ত দেরি না করে নেহার রুমের দিকে পা বাড়ায়। নেহা রুমের দরজা খোলা রেখেই ভিতরে বসেছিল। আশিক রুমের ভিতর প্রবেশ করে নেহা আশিককে দেখতে পেয়েও না দেখার ভান করে বসে থাকে। তার আর কোনোভাবে আশিকের সঙ্গে কথা বলার ইচ্ছে ছিল না, তাই সে চুপচাপ বসেছিল।
এদিকে আশিক নেহার এমন অবস্থা দেখে বুঝতে পারি নেহা প্রচণ্ড পরিমাণ রেগে আছে। আশিক আস্তে আস্তে নেহার পাশে গিয়ে বসলো, তারপর নেহার হাত দুটো ধরে বলতে লাগলো, আই এম সো সরি ডিয়ার, তুমি আমার কথা বিশ্বাস করো, আমি গ্রামে যেতে চাইনি। তুমি যেখান থেকে এসেছো চুপচাপ সেখান দিয়ে বেরিয়ে যাও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাইছি না। প্লিজ এমন করে না ডিয়ার, আমি তোমায় অনেক ভালোবাসি, এই কয়দিনে আমি তোমাকে অনেক মিস করেছি। প্লিজ তুমি একটাবার আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস করব? তা আবার তোমাকে? তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। এখান থেকে আমার মেজাজ খারাপ করো না। এই কদিন কোথায় ছিল তোমার বিশ্বাস আর ভালোবাসা? আশিক তখন নেহাকে অনেক বোঝাতে শুরু করেছে সে নিজের ইচ্ছায় গ্রামের বাড়িতে যেতে চায়নি, তার মা বাবাকে জোর করে গ্রামে নিয়ে গেছে। কিন্তু নেহা কোনোভাবেই তার কথাই বোঝার চেষ্টা করছিল না। তার কথা একটাই, আশিক ইচ্ছে করেই গ্রামে চলে গেছে এবং ইচ্ছে করেই তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে যাতে সে কষ্ট পায়। কিন্তু আশিক তাকে বুঝাতে থাকে সে নেহাকে অনেক বেশি ভালোবাসে, সে কোনোভাবেই চায় না নেহা কষ্ট পাক। কিন্তু কোনো কিছুতে কোনো কাজ হচ্ছিল না। নেহা আশিকের কোনো কথাই শুনছিল না, সে উল্টাপাল্টা কথাই বলছিল আর চিৎকার চেঁচামেচি করছিল। নেহার এবং চিৎকার চেঁচামেচি শুনে নেহার আম্মু ওই রুমে এসে উপস্থিত হয়, আর তারপরেই তিনি নেহাকে বলতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? কিছুই বুঝতে পারছি না, এখন এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আম্মু, তুমি এই হারামজাদাকে বলো এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যেতে। আশিক, আমার মনে হয় নেহা তোমার উপর একটু বেশি রেগে আছে। তুমি এখন চলে যাও, নেক্সট টাইম এসে ওর সঙ্গে কথা বলিও। আশিক তখন আর কোনো কথা বলল না। সে খুব ভালোভাবেই বুঝতে পারল এখন নেহাকে যত চাই কিছু বলা হোক না কেন নেহা কোনো কথাই শুনবে না। তাই এখানে কথা বলে সময় নষ্ট না করে এখান থেকে চলে যাওয়াই ভালো। এইসব চিন্তা করতে করতেই আশিক নেহাদের বাড়ি থেকে বের হয়ে চলে আসে। তখনই তার এক বন্ধু তাকে ফোন দিল। কিরে দোস্ত, এতদিন তুই কোথায় ছিলি? তোকে কতবার ফোন করেছি, তুই জানিস তোর ফোনটা সুইচ অফ বলছিল। তখনই আশিক তার বন্ধুকেও একই কথা বলতে থাকে যে তার মা বাবাকে জোর করে গ্রামের বাড়িতে নিয়ে গেছিল। তখনই আশিকের বন্ধু নেহাকে তার সঙ্গে দেখা করতে বলে, যেখানে তারা বন্ধু বান্ধবরা প্রতিদিন সন্ধ্যাবেলা আড্ডা দেয়। আশিক বাইক চালিয়ে সেখানে চলে আসে। তার অন্যান্য সব বন্ধু বান্ধবরা সেখানে বসেই তার জন্য অপেক্ষা করছিল। আশিক সেখানে আসতেই যেন সেই আড্ডা পরিপূর্ণতা পেল। সবাই মিলে একসঙ্গে বসে চা সিগারেট খেলো, অনেকক্ষণ গল্পগুজব করলো। রাত 10টায় হঠাৎ করে আশিকের ফোনটা বেজে উঠল। আশিক মোবাইলটা হাতে নিয়ে দেখে তার আম্মু তাকে ফোন করেছেন। ফোনটা রিসিভ করতে মন চাইছিল না, কারণ সে খুব ভালো জানে তার আম্মু এই মুহূর্তে তাকে কেন ফোন করেছেন। এখন ফোনটা রিসিভ করলেই তার আম্মু তাকে বাসায় চলে যাওয়ার জন্য বলবে, তাই সে ফোনটা সাইলেন্ট করে রেখে দিল। রাত 12:30 আশিক বন্ধুদের সঙ্গে আড্ডা শেষ করে বাসায় ফিরে আসে। কলিং বেল চাপ দেয়, প্রায় 5 মিনিট হয়ে গেছে কিন্তু কেউ দরজা খুলছে না। আরও কয়েকবার কলিং বেল চাপ দেওয়ার পর আশিকের আম্মু দরজাটা খুলে দেয়। দরজা খুলেই তিনি আশিককে দেখতে পেয়ে চিৎকার দিয়ে বলতে থাকেন, এগুলো কোন ধরনের অসভ্যতা? আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে তোমার বিয়ে করা নতুন বউ, আর তুমি এত রাত করে বাড়িতে ফিরে এসেছো? দেখো আম্মু, তোমাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, এসব আদিক্ষেতা আমায় দেখাতে এসো না। এসব কিছু আমার একদমই ভালো লাগে না। আশিক একটু জোরেই চিৎকার দিয়ে কথাটা বলছিল, যেটা তার বাবা নিজের রুম থেকে শুনতে পেলেন। আর তিনি রুম থেকে বের হয়ে আস্তে আস্তে আশিককে বলতে থাকেন, এটা কোনো মাছের বাজার নয়, এখানে তুমি চিৎকার দিয়ে কথা বলবে কেন? এই বাড়িটা এখনো আমার নামে রয়েছে, তাই এই বাড়িতে থাকতে হলে সবার সঙ্গে ভদ্র আচরণ করতে হবে। বাবার ধমক শুনে আশিক একটু শান্ত হয়ে যায়, কারণ এই বাড়িতে একজন মানুষই আছে যাকে আশিক একটু ভয় পায়। আশিকের বাবা ড্রয়িং রুমে আসতেই আশিক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে আর কোনো কথাই বলে না। তখনই আশিকের বাবা আশিকের সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? তোমাকে তোমার আম্মু অনেকবার ফোন দিয়েছে, তুমি ফোন তুলছো না কেন? না মানে আসলে আব্বু, আমার ফোনটা সাইলেন্ট করা ছিল আর আমি বন্ধুদের সঙ্গে ছিলাম, তাই টের পাইনি কখন আম্মু আমাকে ফোন দিয়েছিল। আশিক সেখান থেকে চলে যায়। আশিকের আব্বু তখন আশিককে কোনো কিছু বলতে চাইলে আশিকের আম্মু ওনাকে বাধা দিলেন। তিনি খুব ভালো করে জানেন এখন আশিকের আব্বু আশিকের সঙ্গে কথা বলে চিৎকার চেঁচামেচি শুরু করে দেবেন। এত রাতের বেলা বাড়িতে চিৎকার করাটা ভালো? এদিকে প্রিয়াঙ্কার শরীরের অবস্থা অতটা ভালো নয়, মেয়েটা ঘুমাচ্ছে, এখন আর ঝামেলা করতে চান না তিনি। তাই আশিকের পিছন পিছন আশিকের আম্মু তার রুমে চলে আসলো, কারণ প্রিয়াঙ্কা আশিকের রুমেই ঘুমিয়েছিল।
আশিক রুমে এসে নিজের বিছানায় কাউকে শুয়ে থাকতে দেখেই মেজাজটা খারাপ হয়ে গেল। সে চিৎকার দিতে যাবে, অন্য সময় পিছন থেকে তার আম্মু বলতে লাগলো, একদম জিজ্ঞাসা করবে না। তোমার বাবা কিন্তু এমনিতেই তোমার উপর প্রচন্ড পরিমাণে রেগে আছেন। এখন যদি তুমি আবার চিৎকার চেঁচামেচি করো তাহলে তার পরিমাণ কিন্তু খারাপ হবে, এই আমি তোমাকে বলে দিলাম। কিন্তু আম্মু, এই অশুভ মেয়েটা আমার রুমে আমার বিছানায় কেন ঘুমাবে? তুমি ওকে আমার রুম থেকে নিয়ে যাও। আশিকের আম্মু আশিককে সুন্দর করে বুঝিয়ে দিলেন প্রিয়াঙ্কা তার বিয়ে করা বউ। এখন থেকে প্রিয়াঙ্কা এই রুমেই ঘুমাবে, আর আশিক যেন এটা নিয়ে কোনো ঝামেলা না করে। এই বলতে বলতে তিনি রুম থেকে বের হয়ে চলে গেলেন আর দরজাটা বাইরে থেকে আটকে দিলেন। প্রিয়াঙ্কার শরীর বড্ড ক্লান্ত, আর এদিকে ডক্টরের ঔষধে তার প্রচণ্ড ঘুম পাচ্ছে, তাই প্রিয়াঙ্কা ভোগরে ঘুমাচ্ছে। কিন্তু আশিকের এটা সহ্য হচ্ছে না, তাই সে প্রিয়াঙ্কাকে ঘুম থেকে ডেকে তোলার চেষ্টা করল। প্রিয়াঙ্কা যেহেতু ঘুমের ঔষধ খেয়েছিল, তাই কয়েকবার ডাক দেওয়ার পরেও প্রিয়াঙ্কার ঘুম ভাঙল না। সে ঘুমেই অচেতন হয়ে রইল। অবশেষে বাধ্য হয়ে আশিক আলমারি থেকে একটা বালিশ আর কম্বল নিয়ে সোফায় চলে গেল। সে তো আসলে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা আবার আশিকের ইউনিভার্সিটি আছে। আশিক সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। তখন সকাল 8:30। প্রিয়াঙ্কার ঘুম ভাঙে। ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা আশিককে রেডি হতে দেখে বলতে লাগলো, কি ব্যাপার, কোথাও যাচ্ছ নাকি তুমি? কেন, তুই চোখে দেখতে পাস না নাকি? তোর শ্রাদ্ধ করতে যাচ্ছি। মুখটাকে ভেঙচিয়ে কথাটা বলে আশিক। প্রিয়াঙ্কা আশিকের কথায় অনেক বেশি কষ্ট পেলেও কোনো প্রতিউত্তর করল না, চুপচাপ ওখানেই শুয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই আশিক রুম থেকে বের হয়ে চলে গেল। তার আম্মু সকালবেলা ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা বানায়। আশিক বাসা থেকে বের হয়ে যাচ্ছে এটা দেখে তিনি পিছন থেকে বলতে থাকেন, কি রে, কি ব্যাপার? তুই সকালবেলা নাস্তা না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছিস কেন? আশিক তার আম্মুর কথার কোনো উত্তর দিল না, চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল। এদিকে তখনই আশিকের বাবা নাস্তার টেবিলে আসে নাস্তা করার জন্য। আশিকের আম্মুর এই কথা শুনে তিনি আশিকের আম্মুকে বলতে থাকেন, এই শোনো, তোমার ছেলেকে এত কথা বলো না তো। তোমার ছেলে যেভাবে উঠতে চায় ওকে ওভাবে উঠতে দাও। দেখবে দিন শেষে তোমার ছেলে এখানে ফিরে আসতে হবে। তোমার ছেলে পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গা হবে না। আমার কথা তুমি মিলিয়ে নিও। সেটা তো আমি খুব ভালো করেই জানি, তোমাকে বলতে হবে না। কিন্তু এখন ছেলেটা যা কিছু করেছে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে। আমি মা হয়ে তার ক্ষতিটা কিভাবে দেখতে পারি বল? তোমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য একটু স্যাক্রিফাইস তোমাকে করতে হবে, আর একটু ধৈর্য তোমাকে ধরতে হবে। এখানে তোমার আর কোনো কিছু করার নেই। তোমার ছেলে যেভাবে উঠতে চাইছে তাকে সেভাবে উঠতে দাও। এই বলে আশিকের বাবা খাবার টেবিলে এসে বসেন, আর তারপরেই আশিকের আম্মুকে খাবার দিলেন। আশিকের আম্মু তখন আশিকের বাবাকে খাবার দিলেন, আর তারপরেই তিনি আশিকের রুমে চলে গেলেন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠেছে কিনা সেটা দেখার জন্য। তিনি আশিকের রুমে গিয়ে দেখেন প্রিয়াঙ্কা তখনও বিছানায় শুয়ে আছে। তার শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। তিনি প্রিয়াঙ্কাকে ডেকে বিছানা থেকে ওঠান, আর তারপর ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আসতে বলেন। প্রিয়াঙ্কাও আশিকের আম্মুর কথা অনুযায়ী আর এক মুহূর্ত দেরি না করে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে চলে আসলো। আশিকের আম্মু আর প্রিয়াঙ্কা দুজনে একসঙ্গে নাস্তা শেষ করে নিল, আর তারপরেই প্রিয়াঙ্কা আশিকের আম্মুকে বলতে লাগলো, ছোট আম্মু, আমার মনে হচ্ছে আমার এখানে আসাটা একদম উচিত হয়নি। আমি গ্রামেই ভালো ছিলাম। আশিকের আম্মু প্রিয়াঙ্কার কথার কোনো জবাব দিলেন না, কারণ তিনি খুব ভালো করে জানেন প্রিয়াঙ্কা এই কথা কেন বলছে। তিনি চুপচাপ প্রিয়াঙ্কাকে নাস্তা করে নিতে বলল। প্রিয়াঙ্কাও তখন আশিকের আম্মুর মুখের ওপর কোনো কথা না বলে নাস্তা শেষ করে নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসল। আশিকের আম্মুও তখন প্রিয়াঙ্কার পাশে এসে বসে প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, দেখ মা, আমি খুব ভালো করেই জানি তোকে আমার ছেলের এই মুহূর্তে মেনে নিতে পারছে না, কিন্তু কি করবি বল? কপালে যেটা আছে সেটাই তো হবে। একটু ধৈর্য ধর, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমরাও এটা ঠিক করনি, তখন তো আমার কোনো কথা শুনলে না। যদি শুনতে তাহলে আজ আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। যাই হোক, সেসব কথা না বলি। এখন তোমার ছেলেকে আমি কিভাবে সঠিক পথে ফিরিয়ে নিয়ে আসতে পারবো সেই পথ আগলে দাও আমায়। তুই আগে সুস্থ হয়ে উঠ, তারপর যা করতে হবে আমি বলে দেব। এই বলে আশিকের আম্মু প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো।
আর প্রিয়াঙ্কাও তখন আশিকের আম্মুর কাঁধে মাথা রেখে বসে রইল। এই মুহূর্তে তার কেন জানি মনে হচ্ছে সে নিজের মায়ের কাঁধেই মাথা রেখে শুয়ে আছে। আসলে মায়ের শরীরের গন্ধ আর মায়ের ভালোবাসা অন্য একটা মায়ের কাছেই পাওয়া যায়। আশিকের আম্মু তখনই প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, আচ্ছা, শীতকাল তো চলতেছে, তুই শীতের পিঠা খাবি তো? প্রিয়াঙ্কা, পিঠা খেতে ভীষণ পছন্দ করি। আশিকের আম্মুর মুখ থেকে এই কথাটা শুনেই তার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, আর সে বলতে লাগলো, খাবো মানে? অবশ্যই খাবো। তুমি বানাবে আর আমি খাবো না, এটা কি হতে পারে নাকি? আশিকের আম্মু তখন প্রিয়াঙ্কাকে বলে রুমে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য। দুপুরে খাবার সময় হলে তিনি প্রিয়াঙ্কার খাবারটা রুমে পৌঁছে দেবেন, আর বিকেলবেলা পিঠা বানাবেন। যদিও প্রিয়াঙ্কা এখান থেকে যেতে চাইছিল না, তার একা একা ভালো লাগছিল না, তাই আশিকের আম্মু নিজের মোবাইলটা প্রিয়াঙ্কার হাতে তুলে দেন আর মোবাইলে ভিডিও দেখতে বলেন। তখন প্রিয়াঙ্কা বাধ্য হয়ে এই রুমে ফিরে গেল, আর এদিকে আশিকের আম্মু দুপুরের রান্নার আয়োজন করতে লাগলেন। রান্নাবান্না শেষ হলে তিনিও নিজের রুমে গিয়ে বিশ্রাম করতে থাকেন। এদিকে দেখতে দেখতে তো দুপুর গড়িয়ে বিকেল হয়ে আসলো। আশিকের আম্মু বাড়ির ল্যান্ডলাইন থেকে আশিকের আব্বুকে ফোন করেন আর বলতে থাকেন, দেখো, মেয়েটা বাড়িতে একা একা বোরিং হচ্ছে, তুমি ওর জন্য একটা মোবাইল কিনে এনো। এই বলে তিনি ফোনটা রেখে দেন। আর তারপর সেদিন সন্ধেবেলা আশিকের বাবা যখন বাড়িতে ফিরে আসলেন, প্রিয়াঙ্কার জন্য আর একটা স্মার্টফোন কিনে আনেন। সেই সঙ্গে প্রিয়াঙ্কার জন্য বেশ কিছু জামা কাপড় আর কিছু চকলেট। প্রিয়াঙ্কার রুমে শুয়েছিল। আশিকের আব্বু বাসায় আসা মাত্রই প্রিয়াঙ্কার নাম ধরে ডাকতে লাগলো। আশিকের আব্বুর গলার আওয়াজ শুনে প্রিয়াঙ্কা ড্রয়িং রুমে ছুটে আসে। অতঃপর তিনি সেই জিনিসগুলো প্রিয়াঙ্কার হাতে তুলে দেন। প্রিয়াঙ্কা এতগুলো জিনিস একসঙ্গে দেখে খুশিতে আত্মহারা হয়ে বলতে থাকে, আরে ছোট আব্বু, এটা তুমি কি করলে? এতগুলো জিনিস কেন এনেছো? তখনই আশিকের আব্বু বলতে থাকেন, এগুলো প্রয়োজন তাই তিনি এনেছেন। তারপর তিনি প্রিয়াঙ্কাকে এগুলো নিয়ে রুমে যেতে বলেন আর ড্রেসগুলো একবার ট্রায়াল দিয়ে দেখে নিতে বলেন। প্রিয়াঙ্কা এতগুলো জামাকাপড় কখনোই একসঙ্গে দেখেনি। এতগুলো জামাকাপড় একসঙ্গে দেখে ভীষণ খুশি হয়। রুমে গিয়ে দরজা খোলা রেখে সে ড্রেস ট্রায়াল দিচ্ছিল, কারণ বাড়িতে আশিকের আব্বু আম্মু ছাড়া কেউ নেই, আর এই রুমে কেই বা আসবে এই সময়ে। কিন্তু দুর্ঘটনা ঘটে গেল তখনই। আশিক বাসায় ফিরে আসে, কোনো কথা না বলেই দরজা নক করে রুমের ভিতর প্রবেশ করে, কারণ সে মনে মনে ভেবেছিল এই মুহূর্তে প্রিয়াঙ্কা হয়তো রুমে নেই, আর থাকলেই বা কি, তার রুমে সে কেন নক করে প্রবেশ করতে যাবে। কিন্তু প্রিয়াঙ্কা তখন ড্রেস চেঞ্জ করছিল। আশিকের রুমের দরজা খুলে দেখতে পেল প্রিয়াঙ্কা এই অবস্থায় দাঁড়িয়ে আছে। তখন সে দিল এক চিৎকার। আশিকের চিৎকার শুনে পিছন ফিরে তাকায় প্রিয়াঙ্কার, তখনই তার হাতে থাকা ড্রেসটাও নিচে পড়ে গেল। একদম সারা শরীরে একটা সুতো পর্যন্ত নেই। বড় করে প্রিয়াঙ্কা নিজেকে সামলে নিয়ে তাড়াহুড়ো করে জামাটা তুলে নিয়ে ওয়াশরুমে ছুটে গেল। প্রায় 5 মিনিট পর জামা পরে তারপর ওয়াশরুম থেকে বের হয়ে আসে। তখনই আশিক চিৎকার করে প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, তোকে তো এতদিন ভেবেছিলাম তুই শুধু ছোট লোক ফকিন্নি, আর এখন তো দেখা যাচ্ছে নির্লজ্জ মার্কা মেয়ে তুই। লজ্জা শরম কোনো কিছুই তোর নেই। এই, তুই আমাকে কেন বলছিস? তোর লজ্জা শরম আছে নাকি? একটা রুমের ভেতরে প্রবেশ করতে হলে মিনিমাম পারমিশন চেয়ে নিতে হয়, সেটা কি নিয়েছিস? ওরে আইসে আমার পারমিশন নিতে, আমার রুমে অকাজ করে বেড়াবে, তারপর আবার আমাকেই বলবে পারমিশন নিতে। তুই কেন রুমের দরজাটা বন্ধ করে তারপর এই অকাজগুলো করতে পারলি না? এই, তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস? আমি জানতাম না হুট করে এই রুমের ভেতরে চলে আসবি। এই বলে প্রথমবার প্রিয়াঙ্কা আশিকের সঙ্গে একটু উঁচু গলায় কথা বলার চেষ্টা করছিল। ঠিক তখনই আশিক প্রিয়াঙ্কার হাতটা ধরে টানতে টানতে দরজার বাইরে নিয়ে আসে, আর তখনই মুখের ওপর দরজাটা লাগিয়ে দিয়ে বলতে থাকে, চুপচাপ এখান থেকে চলে যা বলছি। আমাকে কোনো রকম কোনো বিরক্ত করবি না, এমনিতেই মাথা খারাপ আছে, আমি ঘুমাবো এখন। প্রিয়াঙ্কা তখন আশিকের সঙ্গে আর কোনো কথা বলল না, চুপচাপ ড্রয়িং রুমে চলে আসলো। চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে এই বিষয়টা লক্ষ্য করছিল কিচেন রুম থেকে আশিকের আম্মু। কিচেন থেকে বের হয়ে প্রিয়াঙ্কার কাছে এসে বসেন, আর তারপরেই প্রিয়াঙ্কাকে বলতে থাকেন কি হয়েছে সেটা ওনাকে খুলে বলার জন্য। কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথাই বলল না,
চুপচাপ সেখানেই বসে রইল। বেশ অনেকক্ষণ সময় কেটে গেল। আশিকের আম্মু অনেকভাবে প্রিয়াঙ্কার থেকে জানার জিজ্ঞাসা করলেন আসলে কি হয়েছে, কিন্তু প্রিয়াঙ্কা কোনো উত্তরই দিল না। তাই তিনি বাধ্য হয়ে আবারও রান্না করে ফিরে গেলেন আর রান্নার কাজ শেষ করলেন। এদিকে রাতের খাবারের সময় হয়ে গেলে সবাই একসঙ্গে খাবার টেবিলে বসল, কিন্তু আশিক এখনও খাবার টেবিলে আসেনি। আশিকের আম্মু প্রিয়াঙ্কাকে বলল আশিককে ঘুম থেকে ডেকে তুলে খাবার টেবিলে নিয়ে আসার জন্য। প্রিয়াঙ্কা কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে রুমে চলে গেল, কিন্তু রুমের দরজা যেহেতু ভিতর দিক থেকে লক করা ছিল, তাই প্রিয়াঙ্কা সরাসরি রুমের ভিতর প্রবেশ করতে পারেনি। দরজার সামনে দাঁড়িয়ে দরজায় নক করছিল আর আশিকের নাম ধরে ডাকছিল। তবে অনেকবার দরজায় নক করে এবং ডাকাডাকি করেও কোনো লাভ হয়নি, আশিক কোনো সাড়া শব্দ করেনি। তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা আবারও খাবার টেবিলে ফিরে আসে আর আশিকের আম্মুকে সেটা বলে। তখন আশিকের আম্মু বাধ্য হয়ে প্রিয়াঙ্কা এবং আশিকের আব্বুকে নিয়ে রাতের খাবার খেয়ে নিল। কিন্তু রাত 12টার কাছাকাছি বাজে, আশিক এখনও ঘুম থেকে ওঠেনি, রুমের দরজা খোলেনি। প্রিয়াঙ্কা ঔষধ খেয়ে ঘুমাবে, তাই আশিকের আম্মু নিজেই চলে গেলেন আশিককে ঘুম থেকে ডেকে তোলা এবং দরজা খোলার জন্য। বেশ কয়েকবার ডাক দেওয়ার পর আশিক ঘুম থেকে জেগে উঠল আর তার আম্মুকে দেখেই বলতে লাগলো, কি ব্যাপার আম্মু, কি হয়েছে? একটু শান্তি মতো আমাকে ঘুমাতে দিবে না নাকি? এভাবে চিৎকার চেঁচামেচি করছো কেন? আচ্ছা, তুই কেমন পুরুষ মানুষ আমি তো সেটাই বুঝতে পারি না। তোর বউ এই শীতের মধ্যে রুমের বাইরে দাঁড়িয়ে ডাকাডাকি করছে রুমের দরজা খোলার জন্য, কিন্তু তুই কোনো সারা শব্দ না করে নিজে কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছিস। আশিক তখন কোনো কথা না বলেই দরজা থেকে সরে দাঁড়ালো, কারণ সে খুব ভালো করেই জানে এখন তার বাবা বাড়িতে আছে। এখন যদি সে উল্টাপাল্টা কোনো কথা বলে তাহলে তার পরিণাম ভয়াবহ হতে পারে। প্রিয়াঙ্কার রুমে প্রবেশ করলো আর তখনই আবারও আশিকের আম্মু আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখ বাবা, আমি শেষবারের মতো তোকে অনুরোধ করে বলছি, যা করেছিস করেছিস, এবার সবকিছু ভুলে গিয়ে মেয়েটাকে মেনে নে, আর কোনো ঝামেলা করিস না। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। আশিকের রুমের দরজাটা লাগিয়ে দেয়। প্রিয়াঙ্কা সোফার উপর বসে আছে, এটা দেখে আশিক কি বলতে লাগলো, আচ্ছা, তোর কি লজ্জা শরমের বালাইটুকু পর্যন্ত নেই? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি কি করব? তুই আমাকে কেন কথা শোনাচ্ছিস? ছোট আম্মু ছোট আব্বুকে বলতে পারিস না আমাকে বাড়ি থেকে বের করে দিতে? তাহলে তো আর কোনো ঝামেলা হয় না। এই কথা শুনে আশিকের রাগ আরও গজগজ করতে লাগলো, কারণ সে খুব ভালো করেই জানে তার আব্বু আম্মুর সঙ্গে এ ব্যাপারে কথা বলা মানে নিজের বিপদ নিজেই আরও ডেকে আনা। সে প্যান্টের পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে ব্যালকনিতে চলে যায়। সেখানে দাঁড়িয়ে একটার পর একটা সিগারেট খেতে লাগলো। প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে তার পিছনে এসে দাঁড়ায় আর তখনই আশিককে দেখে বলতে থাকে, আচ্ছা, তুই এখানে দাঁড়িয়ে এইভাবে সিগারেট খাচ্ছিস কেন? রুমে গিয়ে খেতে পারিস, এখানে বাতাসটা ভীষণ ঠান্ডা। আমাকে এত তর দেখাতে হবে না। আম্মু যদি জানতে পারে আমি রুমের ভিতর সিগারেট খেয়েছি তাহলে আমাকে বাস দিবে। ছোট আম্মু কোনো কিছু জানতে পারবে না। ছোট আম্মুর রুমে আসার আগেই আমি সব পরিষ্কার করে দিব, কিন্তু এই ঠান্ডার মধ্যে তুই এখানে দাঁড়িয়ে থাকিস না, রুমে যা। প্রিয়াঙ্কার কথায় আশিক আর এক মুহূর্ত দেরি না করে রুমের ভিতর চলে আসে আর তারপর বিছানার একপাশে বসে বসেই আবারও সিগারেট খেতে শুরু করে। অপরদিকে প্রিয়াঙ্কা তখনও সোফায় বসে আছে। সে ঔষধ খেয়ে নিয়েছে, ভীষণ ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাবে কোথায় সেটাই ভেবে পাচ্ছে না। আশিক কি কোনো কিছু জিজ্ঞাসা করবে সেটা সাহসও পাচ্ছে না, কারণ এখন এই মুহূর্তে আশিককে কোনো কিছু জিজ্ঞাসা করলেই ধমক শুনতে হবে। তার চাইতে বরঞ্চ এভাবে চুপচাপ বসে থাকাই তার কাছে বেটার বলে মনে হচ্ছে। হঠাৎ তাই একটার কাছাকাছি আশিক তখনও বসে বসে সিগারেট খাচ্ছে। পুরো এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলেছে, কিন্তু তার নেশা যেন কাটছে না। প্রিয়াঙ্কা তখনও সোফায় বসে আছে। আশিক সেটা দেখতে পেয়ে বলতে লাগলো, এখনো ঘুমাচ্ছিস না কেন? এখনো ঢং দেখে বসে আছিস কেন? না মানে আসলে কোথায় ঘুমাবো সেটাই ভেবে পাচ্ছি না। তখনই আশিক বিছানা থেকে একটা বালিশ আর কম্বল প্রিয়াঙ্কার দিকে ছুঁড়ে দিয়ে বলতে লাগলো সোফায় ঘুমিয়ে যাওয়ার জন্য। প্রিয়াঙ্কারও তার সঙ্গে তর্ক করার কোনো মুড ছিল না, তাই সে কোনো কথা না বলেই কম্বল আর বালিশ নিয়ে সোফায় শুয়ে পড়ল। এভাবেই যাচ্ছিল তাদের দিনগুলো। রুমের ভিতর কি হতো না হতো এগুলো বাইরে কেউ কোনোভাবেই জানতে পারতো না, কারণ প্রিয়াঙ্কা কখনোই আশিকের মা বাবার কাছে আশিকের নামে কোনো কমপ্লেন করতো না। যতটা আশিকের মা বাবা দেখতে পেত ঠিক ততটাই তারা জানত। তবে এতে প্রিয়াঙ্কার সেরকম কোনো অভিযোগ ছিল না, কারণ তার জীবনটাই এরকম, সেখানে কাউকে দোষারোপ করা তাকে মানায় না।
ছোটবেলায় বাবাকে হারিয়েছে, তারপর মা একা হাতে প্রিয়াঙ্কাকে মানুষ করার দায়িত্ব নিয়েছে, তাকে পড়াশোনা করিয়েছে, দেখভাল করে এইটুকু বড় করেছে। প্রিয়াঙ্কা গ্রামে থেকে বড় হয়েছি, তবে তার মা তাকে নিজের সামর্থ্য অনুযায়ী পড়াশোনা করানোই চেষ্টা করিয়েছে। এদিকে কয়েক মাস আগেই প্রিয়াঙ্কার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। প্রিয়াঙ্কা তার আম্মুকে ডক্টরের কাছে নিয়ে যায়, আর তখনই তার আম্মুর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। ডাক্তার জানিয়ে দেয় প্রিয়াঙ্কার আম্মু আর বেশি দিন বাঁচবেন না। এই কথাটা শুনে প্রিয়াঙ্কা ভীষণ রকমভাবে ভেঙে পড়ে, কারণ এই পৃথিবীতে তার আম্মুর পরে আপন বলতে আর কেউ থাকবে না, তাই। কিন্তু প্রিয়াঙ্কার আম্মু সবসময় মেয়েকে সান্ত্বনা দিতেন আর একটা কথাই বলতেন, আল্লাহ যা করেন মানুষের মঙ্গলের জন্যই করেন। তবে এই কথাটা প্রিয়াঙ্কার মাথায় ঠিকঠাকভাবে ঢুকত না। আল্লাহ ঠিক তার জন্য কতটা মঙ্গল করছেন আর মঙ্গলের কথা চিন্তা করেই এসব কিছু হচ্ছে। তবে প্রিয়াঙ্কা এবং তার আম্মু দুজনেই 5 ওয়াক্ত নামাজ পড়ত, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করত এবং ভবিষ্যতের দিন যাতে ভালোভাবে কাটে তার জন্য অনেক দোয়া করত। প্রিয়াঙ্কার আম্মু সবসময় চাইতো নিজে বেঁচে থাকতে প্রিয়াঙ্কার একটা হাল করে যেতে, কিন্তু কপালে না থাকলে যা হয় আর কি, আল্লাহ হয়তো এমনটাই চেয়েছিল। তাই তো তিনি প্রিয়াঙ্কার জীবন থেকে তার আম্মুকেও সরিয়ে নিলেন। কিন্তু তাতে প্রিয়াঙ্কার আল্লাহর প্রতি সেরকম কোনো অভিযোগ ছিল না, সে মেনে নিয়েছিল ভাগ্যকে। কিন্তু তারপর যেটা হলো সেটার জন্যও সে একদমই প্রস্তুত ছিল না। প্রিয়াঙ্কার আম্মুর অসুস্থতার খবর শুনে সেখানে শহর থেকে ছুটে যায় তার ছোট চাচা ছোট চাচি, যাদেরকে প্রিয়াঙ্কা ছোট আম্মু এবং ছোট আব্বু বলে ডাকত। তারা গ্রামে যাওয়ার 2 দিন পরেই প্রিয়াঙ্কার আম্মু ইহলোক ত্যাগ করেন। আশিকের আব্বু আম্মু গ্রামে থেকেই প্রিয়াঙ্কার আম্মুর দাফন কাফনের কাজ শেষ করেন। তারপরেই তারা প্রিয়াঙ্কাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ার কারণ গ্রামের বাড়িতে প্রিয়াঙ্কাকে রেখে আসার মতো কোনো পরিস্থিতি ছিল না তাদের। তাই তারা আরও বেশি চিন্তিত হয়ে পড়ে এখন প্রিয়াঙ্কাকে কি করা যায়। তখনই গ্রামের কিছু লোক এসে আশিকের বাবাকে বলতে থাকেন প্রিয়াঙ্কাকে যেন তারা তাদের সঙ্গে নিয়ে আসে। বাড়িতে একটা যুবক ছেলে আছে, সেই বাড়িতে একটা যুবতী মেয়েকে কিভাবে রাখবেন এটাই চিন্তা করে পান না আশিকের বাবা। তখনই আশিকের আম্মু নিজের থেকেই আশিকের বাবাকে এই একটা কথা বলেন, দেখো, আমরা কিন্তু চাইলে একটা কাজ করতে পারি যেটা প্রিয়াঙ্কার জন্য খুবই ভালো হবে এবং আমাদের জন্য। কে সেই কাজ? তাহলে সেটা তুমি আমাকে বলছো কেন? আমরা যদি প্রিয়াঙ্কাকে আমাদের বাড়ি নিয়ে যাই আমার পুত্রবধূ পরিচয়, তাহলে সেটা প্রিয়াঙ্কা এবং আমাদের জন্য খুবই ভালো হবে। এই কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন আশিকের আব্বু, কারণ তিনি এটা খুব ভালোভাবেই জানতেন আশিক শহরে বড় হয়েছে, সেই বিষয়টা কখনোই মেনে নেবে না। কিন্তু প্রিয়াঙ্কা ওনার নিজের ভাইয়ের মেয়েটাকে তিনি এভাবে বিপদে ফেলে রেখে চলে যেতে পারেন না। তাই তিনি বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করেন আর তারপরে সিদ্ধান্ত নেন আশিকের সঙ্গে এ ব্যাপারে সরাসরি কথা বলবেন। তাই তিনি কোনো কিছুর এত চিন্তা না করেই আশিককে নিজের কাছে ডেকে নেন আর বলতে থাকেন, দেখো, আমি তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না তুমি কি বলবে, কিন্তু এটা আমার সঠিক মনে হয়েছে। হঠাৎ করে বাবার এমন কথায় ভীষণ রকম অবাক হয় আশিক, আর তাই সে তার বাবাকে বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? আমি কিন্তু ঠিকভাবে বুঝতে পারছি না, তুমি কি আমাকে একটু খুলে বলবে? আমি চাইছি প্রিয়াঙ্কাকে একেবারের জন্য আমাদের সঙ্গে আমাদের বাড়িতে নিয়ে যেতে। আমাদের বাড়িটা অনেক বড়, চাইলে একজন মানুষ অনায়াসে থাকতে পারে, কিন্তু সেটা আমাকে বলার কি আছে? তুমি আর আম্মু তো আছোই। আশিকের বাবা তখন চুপ করে যান, তিনি কোনো কথাই বলেন না। তখনই সামনে এগিয়ে আসেন আশিকের আম্মু, আর তখন তিনি নিজের ছেলেকে বলতে থাকেন, তোমার আব্বু আর আমি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি প্রিয়াঙ্কাকে তোমার সঙ্গে বিয়ে দেব, আর তারপরে পুত্রবধূ পরিচয় আমাদের বাড়িতে নিয়ে যাব। এই কথা শুনে মুহূর্তের মধ্যে ভীষণ রকম রেগে যায় আশিক। এরকম কোনো কিছু ভাবতেই পারে না যে তার আব্বু আম্মু এরকম একটা সিদ্ধান্ত নিবে। তাই সে তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা এসব কি শুরু করেছো? আমি কিছুই বুঝতে পারছি না। এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি সেটা আমি জানতে পারি? দেখো, তুমি যেমন আমাদের সন্তান, প্রিয়াঙ্কাও তেমনি তোমার বড় চাচার মেয়ে। তার সেফটি এবং ভবিষ্যতের দায়িত্ব আমাদের কর্তব্য। সবকিছু চিন্তা করেই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। হ্যাঁ, তোমার আম্মু একদম ঠিক বলেছে, আর এটাই আমাদের শেষ সিদ্ধান্ত এবং তোমাকে এটা মেনে নিতে হবে। তোমরা কি আমাকে পাগল পেয়েছো নাকি যে তোমরা আমাকে যা বলবে আমি তাই মেনে নেব? তোমার যা ভালো লাগে তুমি তাই ভাবতে পারো,
কিন্তু আমরা যা সিদ্ধান্ত কিন্তু আমার যা সিদ্ধান্ত আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি। আজ বিকালে তোমাদের বিয়ের ব্যবস্থা করা হবে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত করো। এই বলে বাড়ি থেকে বের হয়ে যান আশিকের বাবা। আশিক রাগে ফুসফুস করতে থাকে। সে তার আম্মুকে কোনো কিছু বলতে চাইলেও বলতে পারছিল না। সেও তখন বাড়ি থেকে বের হয়ে চুপচাপ কি পুকুর পাড়ে বসে থাকে। এদিকে সন্ধ্যা হতে না হতেই আশিকের বাবা প্রস্তুত করে বাড়িতে ফিরে আসেন এবং কাজী সাহেবকে বলে আসেন রাতে বাড়িতে আসতে। তিনি বাড়িতে এসে আশিকের বাবার হাতে সব জিনিসপত্র তুলে দেন আর বলেন প্রিয়াঙ্কাকে রেডি করে আশিককে রেডি হতে বলতে। আশিকের আম্মু আশিকের বাবার কথা অনুযায়ী সবকিছু গোছগাছ করে রাখেন। রাতে কাজী সাহেব বাড়িতে আসে। এদিকে প্রিয়াঙ্কা কোনোভাবেই এই বিয়েটা করতে চাইছিল না। নিজের আপন চাচাতো ভাই, তাও আবার বয়সে ছোট, এই ছেলেকে বিয়ে করা একদম মানাবে না। তাই সে বারবার সবাইকে নিষেধ করছিল তারা যেন এই বিয়েটা না করায়। কিন্তু আশিকের বাবা যখন একবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তখন তিনি আর কোনোভাবেই ওই সিদ্ধান্ত থেকে পিছপা হবেন না। তাই তিনি পরিষ্কারভাবে আশিক এবং প্রিয়াঙ্কা দুজনকে জানিয়ে দেন তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন এই বিয়ে হবে তার মানে এই বিয়ে হতেই হবে। অপরদিকে মা বাবা হারা প্রিয়াঙ্কা চাচার কথার অবাধ্য হওয়ার মতো দুঃসাহস তার ছিল না, কারণ চাচার কথার অবাধ্য হলে স্ত্রীকুলে তাকে দেখার মতো আর কেউ থাকবে না। তাই নিজের ভবিষ্যৎ এবং সেফটির কথা চিন্তা করে তাকে এই সিদ্ধান্ত মেনে নিতে হলো। কিন্তু আশিক কোনোভাবেই এটা মেনে নেয়নি, আর তার নমুনা তো আপনারা গল্পে ইতিমধ্যে দেখতে পেয়েছেন। তো পরের দিনগুলো তাদের এভাবেই চলতে লাগলো। এদিকে আশিকের অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম কাছাকাছি চলে আসছিল। আশিক পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ছিল। অপরদিকে তার গার্লফ্রেন্ড নেহা ইদানিং তাকে একটু বেশিই জ্বালাচ্ছিল। এই তো সেদিন রাতের বেলা প্রিয়াঙ্কা সোফায় শুয়ে ঘুমাচ্ছে। আশিক পড়ার টেবিলে বসে বই পড়ছে। তখনই হঠাৎ করেই আশিকের গার্লফ্রেন্ডের নেহা আশিককে ফোন দেয় আর বলতে থাকে, কি ব্যাপার, কি সমস্যা তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি ইদানিং আমাকে এভাবে কেন অ্যাভয়েড করছো? দেখো, আমি তোমায় অ্যাভয়েড কোথায় করলাম? তুমি তো জানোই সামনেই আমার এক্সাম আছে। এই কটা দিন আমাকে ঠিকমতো পড়াশোনা করতে হবে। তাই আমি পড়াশোনার মধ্যেই নিজেকে ব্যস্ত রাখছি। এখানে তোমায় অ্যাভয়েড করার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। দেখো, একদম চালাকি করার চেষ্টা করো না। আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি ইদানিং তুমি আমাকে আর আগের মতো সময় দাও না, কল দাও না, খোঁজ খবরও নাও না। কি হয়েছে তোমার সেটা আমাকে বলবে? বিলিভ মি, আমার কিছুই হয়নি। আমি পড়াশোনা নিয়ে ইদানিং একটু ব্যস্ত আছি, তাই তোমাকে সেভাবে সময় দেওয়া হয়ে উঠছে না। আমার পরীক্ষাটা শেষ হতে দাও, তারপর আমি একদম ফ্রি। কিন্তু আশিকের গার্লফ্রেন্ডের নেহা এই কথাটা মানতেই নারাজ। সে কোনোভাবেই মানতে চাইছিল না যে আশিকের পরীক্ষা সামনে, তাই আশিক তাকে সময় দিতে পারছে না। আর কেন জানি বারবার আশিককে সন্দেহ হচ্ছিল। তাই সে মনে মনে সিদ্ধান্ত নিল একদিন আশিকের বাড়িতে আসবে আশিককে কোনো কিছু না জানিয়ে, আর তারপর সে নিজের চোখেই দেখবে আশিক কেন তাকে এভাবে অ্যাভয়েড করে যাচ্ছে। যেমন চিন্তা তেমনই কাজ। ঠিক দুদিন পরেই একদিন সকালবেলা নেহা আশিককে কোনো কিছু না জানিয়ে তাদের বাড়িতে চলে আসে। সকালবেলা আশিকের আম্মু রান্নাঘরে কাজ করছিলেন। তিনি বুঝতেই পারেননি এই সাত সকালে কে এসেছে আর কলিং বেল চাপ দিচ্ছে। আশিকের আম্মু এগিয়ে গেলেন আর তারপর দরজা খুলেই দেখতে পেলেন একটা অপরিচিত মেয়ে দাঁড়িয়ে আছে। তিনি নেহার কাছে তার পরিচয় জিজ্ঞাসা করলে নেহা আশিকের বন্ধু বলে পরিচয়টা দিয়ে আশিকের সঙ্গে দেখা করতে এসেছে এমনটাই বলে। তার জন্যই আশিকের আম্মু নেহাকে বাড়ির ভেতর প্রবেশ করতে দিলেন। আর এদিকে নেহা আশিকের আম্মুর কাছে আশিকের রুম কোথায় সেটা জিজ্ঞাসা করে জেনে নেয়। আশিকের আম্মু 7-5 চিন্তা না করে নেহাকে আশিকের রুম দেখিয়ে দিল। নেহা সেখান থেকে সোজা উপরে চলে আসে। আশিকের রুমের দরজায় নক করতে থাকে। সকাল 7:20 বাজে তখন। আশিক অঘরে ঘুমাচ্ছে। দরজার কারণ নক করার আওয়াজে প্রিয়াঙ্কার ঘুমটা ভেঙে গেল। সে চোখ ডলতে ডলতে দরজা খুলে দিল আর তখনই নেহা রুমের ভেতর প্রবেশ করলো। নেহা রুমের ভেতর প্রবেশ করেই প্রিয়াঙ্কাকে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই মেয়ে, এই রুমে তুমি কি করছো? ঘুম থেকে উঠেই নেহার এরকম কথা শুনে প্রিয়াঙ্কার মেজাজ কিছুটা গরম হয়ে গেল, আর তাই সে একটু উগ্র মেজাজেই নেহাকে বলতে লাগলো, এটা আমার স্বামীর রুম। এই রুমে আমি কি করব সেটার কৈফিয়ত কি আপনার কাছে আমাকে দিতে হবে নাকি? আপনাকে প্রিয়াঙ্কার উত্তর শুনে আরও 3 গুণ পরিমাণ রেগে যায় নেহা। সে চিৎকার দিয়ে বলতে থাকে, তোমার স্বামীর রুম মানে? তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা তোমার বয়ফ্রেন্ডের রুম। পাগল আমি হইনি, পাগল তুমি হয়ে গেছো, কারণ এটা আমার স্বামীর রুম আর আমি আশিকের বিবাহিত স্ত্রী। এই কথাটা শুনে মাত্রই নেহা যেন আরও বেশি রেগে গেল। সে চিৎকার করে বিছানায় শুয়ে থাকা আশিকের দিকে এগিয়ে গেল। ঘুমন্ত অবস্থায় আশিককে টেনে দাঁড় করালো। হঠাৎ করে ঘুমের মধ্যে কারোর এভাবে ডাক দেওয়াতে আশিক একটু বেঁকে পড়ে গেল। সে একটু রেগে গিয়ে বলতে লাগলো, কি শুরু হয়েছে এখানে?
এটা বাড়ি নাকি মাছের বাজার? তুমি এটা আমাকে কেন বলছো? ওই মেয়েটাকে আর তোমাকে জিজ্ঞেস করার কথা আমার। এই মেয়েটা তোমার রুমে কি করছে? কতক্ষণে ঘুম ভেঙে বাস্তবে ফিরে আসে আশিক। সে কোনোভাবে ভাবতেই পারছিল না নেহা তার বাসার ঠিকানা জোগাড় করে বাসা পর্যন্ত চলে আসবে আর এখানে এসে এরকমভাবে রিয়্যাক্ট করবে। সে চোখে একটু পানি দিয়ে নেয় আর তারপরে নেহাকে নিয়ে বাইরে চলে আসার চেষ্টা করতে থাকে। কিন্তু নেহা প্রচণ্ড পরিমাণ রেগে গেছিল। সে কোনো কথাই শুনতে চাইছিল না। তার চিৎকার চেঁচামেচিতে পুরো বাড়ি মাথায় উঠে গিয়েছিল। আর এই সব কিছু আশিকের বাবা নিজের রুম থেকে শুনতে পান। তিনিও তখন ঘুমোচ্ছিলেন। চিৎকার চেঁচামেচি শুনে তিনি নিজের রুম থেকে বের হয়ে আশিকের রুমে চলে আসেন। তিনি আশিকের রুমে এসে এমন অবস্থা দেখে আশিককে জিজ্ঞাসা করেন কি হয়েছে, কিন্তু আশিক কোনো কথাই বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। এমন অবস্থায় নেহা নিজেই আশিকের বাবাকে বলতে থাকে, আঙ্কেল, আপনার ছেলের সঙ্গে আমার 3 বছরের সম্পর্ক। এখন কদিন ধরে আপনার ছেলে আমাকে অ্যাভয়েড করছে। সেটা জানার জন্যই আমি আপনাদের বাড়িতে এসে দেখতে পাই এই মেয়েটি এই রুমে। হ্যাঁ, তো কি হয়েছে? এটা ওর বিয়ে করা বউ, তাহলে ওর রুমে থাকবে না তো কি অন্য রুমে থাকবে নাকি? মানে কি বলছেন? আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন নাকি? আমি ওর গার্লফ্রেন্ড থাকার সত্ত্বেও অন্য একটা মেয়েকে বিয়ে করে কিভাবে? এই বলে নেহা আরও উগ্র হতে থাকে। ঠিক তখনই আশিকের বাবা নেহাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, বিয়ের ভিডিও ফুটেজ আর কাবিননামা ফটোকপি আমার কাছে আছে। তুমি আমার রুমে এসো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি কিভাবে কি হয়েছে। এই বলে আশিকের বাবা নেহার হাত ধরে টানতে টানতে নিজের রুমে নিয়ে গেলেন। আর এদিকে প্রিয়াঙ্কা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে। আশিক অগ্নিদৃষ্টিতে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে আছে। প্রিয়াঙ্কা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখনই আশিক আবারও প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই হারামজাদি, তুই কি শুরু করেছিস বলতো? সকাল সকাল এই ঝামেলাটা না করলে তোর হচ্ছিল না? তুই আমাকে কেন দোষ দিচ্ছিস? আমি তো যা সত্য তাই বলেছি। মিথ্যা কোনো কথা বলে কি আমি তোদের মাঝে ঝামেলা করেছি? আশিক ওই মুহূর্তে প্রচণ্ড পরিমাণ রেগে গেল। নিজের রাগ সামলাতে না পেরে ঠাস করে প্রিয়াঙ্কার গালে একটা চর বসিয়ে দিল। ইতরের গতি এতটাই বেশি ছিল, প্রিয়াঙ্কা নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে গেল। দরজার সাথে লেগে প্রিয়াঙ্কার কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। প্রিয়াঙ্কা একটা চিৎকার দিয়ে জ্ঞান হারালো। প্রিয়াঙ্কার চিৎকার শুনে আশিকের আম্মু দৌড়ে আশিকের রুমে চলে আসে। তিনি আশিকের রুমে এসে দেখতে পান প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে আছে। তার কপাল ফেটে রক্ত বের হচ্ছে। তিনি আর এক মুহূর্ত দেরি না করে আশিকের বাবাকে ডাক দেন আর তারপরেই তারা দুজনে প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে চলে যান। এদিকে আশিকও তখন আফসোস করতে থাকে। সে কোনোভাবেই ভাবতে পারেনি এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। সে তার বাবার সামনে কিভাবে দাঁড়াবে এটাই ভেবে পাচ্ছে না। এখন তো তার বাবার সামনে গেলেই তাকে কথা শুনতে হবে। প্রায় 2 ঘন্টা পর প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসে। আশিকের আম্মু তার মাথার পাশে বসে আছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। প্রিয়াঙ্কা চোখ খুলেই আশিকের আম্মুকে দেখে বলতে থাকে, কি হলো ছোট আম্মু, তুমি কাঁদছো কেন? আমরা তোকে জোর করে আশিকের সঙ্গে বিয়েটা দিয়েছি বলেই তোকে আজ এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। বুঝতে পারছি না নিজেকে কিভাবে ক্ষমা করব। প্রিয়াঙ্কা তখন আশিকের আম্মুকে সামাল দেওয়ার জন্য বলতে থাকে আশিকের আম্মু যাতে চিন্তা না করে, আল্লাহ চাইলে একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। আশিকের আম্মুও নিজেকে শান্ত করার চেষ্টা করেন। এদিকে দেখতে দেখতে দুপুর গনিয়ে বিকাল হতে চলল। প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে রিলিজ করা হলো। আশিকের আব্বু আম্মু দুজন প্রিয়াঙ্কাকে নিয়ে বাসায় ফিরে আসে। আশিক নিজের রুমে বসে অপেক্ষা করছিল প্রিয়াঙ্কার জন্য, কারণ সে জানতো প্রিয়াঙ্কা বাসায় আসার পর রুমেই যাবে। কিন্তু আজ সেরকম কোনো কিছুই হলো না। প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটাল থেকে আসার পর আশিকের আম্মু সোজা প্রিয়াঙ্কাকে নিজের রুমে নিয়ে গেলেন আর তারপর প্রিয়াঙ্কাকে নিজের কাছেই রেখে দিলেন। রাতের খাবার খাওয়ালেন আর তারপর ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। রাত 12টা বাজে। আশিক তখনও রুমে বসে বসে অপেক্ষা করছে। এই বুঝি প্রিয়াঙ্কার রুমে আসবে আর সে প্রিয়াঙ্কার কাছে তার এই ব্যবহারের জন্য ক্ষমা চাইবে। কিন্তু সেটা আর হয়ে উঠল না। প্রিয়াঙ্কা আর রুমে আসলো না। অপরদিকে বাড়ির সবাই দরজা দিয়ে ঘুমিয়ে পড়েছে, কিন্তু আশিকের চোখে ঘুম আসছে না। তার মাঝে অন্যরকম এক অস্থিরতা কাজ করছে। সে একটা অন্যায় করেছে। মনে হচ্ছে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু প্রিয়াঙ্কা যদি তার সামনে না আসে তাহলে সে ক্ষমা চাইবে কিভাবে? কিন্তু মায়ের রুমে গিয়ে মায়ের সামনেও প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইবে না। সে মা বাবার সামনে নিজেকে কোনোভাবেই ছোট প্রমাণিত করবে না। এসব ভাবতে ভাবতেই রাত আরও গভীর হতে লাগলো, কিন্তু তার চোখে ঘুমের ছিটা ফোঁটা পর্যন্ত নেই। এভাবেই রাত পেরিয়ে সকাল হয়ে গেল। পরের দিন সকালবেলা আশিক ভার্সিটিতে গেল না, নিজের রুমে বসে আছে। তখনও অপেক্ষা করছে প্রিয়াঙ্কা রুমে যাবে এই জন্য। সকাল 7টা। আশিকের আম্মু কোনো একটা প্রয়োজনে আশিকের রুমে আসে আর তিনি দেখতে পান আশিক পড়ার টেবিলে বসে আছে। তিনি ভীষণ আশ্চর্য হন, কারণ এই সময় আশিক কখনোই পড়ার টেবিলে থাকে না। তাই তো তিনি আশিককে বলতে লাগলেন, কি ব্যাপার বাবা, তুই ঘুমোসনি?
না আম্মু, আমার ভালো লাগছে না। আশিকের আম্মু তখন নিজের ছেলেকে আর কোনো কথা বললেন না, চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে রুমে গিয়ে নিজের স্বামীর সঙ্গেই ব্যাপারটা শেয়ার করলেন, কারণ তিনি খুব ভালোভাবে বুঝতে পারলেন ছেলের মধ্যে অনুশোচনা কাজ করতে শুরু করেছে, আর তারা তো এমনটাই চেয়েছিল। আর এদিকে তখনই আশিকের বাবা আশিকের আম্মুকে বলে সে যতক্ষণ পর্যন্ত নিজেকে সম্পূর্ণরূপে শোধরাতে না পারবে ততক্ষণ পর্যন্ত প্রিয়াঙ্কাকে তার রুমে পাঠানো হবে না। আশিকের আম্মু আশিকের আব্বুর এমন প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনিও আশিকের আব্বুকে বললেন আশিক যখন নিজের থেকে এসে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চাইবে এবং প্রিয়াঙ্কাকে নিজের রুমে নিয়ে যাবে তখনই তিনি প্রিয়াঙ্কাকে ওই রুমে যেতে দেবেন, তা না হলে প্রিয়াঙ্কা এই রুমেই থাকবে। এদিকে আশিকের আম্মু সকালবেলা প্রিয়াঙ্কার জন্য নাস্তা তৈরি করেন। প্রিয়াঙ্কা ডাইনিং টেবিলে আসতে চাইলেও তিনি প্রিয়াঙ্কাকে ডাইনিং টেবিলে আসতে দিলেন না। তিনি প্রিয়াঙ্কার জন্য খাবার তৈরি করে সেটা রুমে নিয়ে গেলেন, আর তারপর সেখানেই প্রিয়াঙ্কাকে খাইয়ে দিলেন। প্রিয়াঙ্কাও আশিকের আম্মুর মুখের উপর কোনো কথা বলল না। আশিকের আম্মু তাকে যেভাবে যেটা করতে বলছে সেও ঠিক সেভাবেই সেটা করে চলেছে। এভাবেই সময় পেরোতে লাগলো। আশিক নাস্তার টেবিলে গিয়েও অনেকক্ষণ সময় এপাশ ওপাশ তাকিয়েছে, প্রিয়াঙ্কাকে মনে মনে খুঁজেছে, যেটা আশিকের আব্বু আম্মু দুজনেই দেখতে পেয়েছে। তারা সবকিছু বুঝতে পেরেও কোনো কিছুই বলেনি। যতক্ষণ পর্যন্ত আশিক মুখ ফুটে না বলবে ততক্ষণ পর্যন্ত তারা কিছু বলবে না, এমনটাই তাদের সিদ্ধান্ত। নাস্তা শেষ করে আশিক নিজের রুমে চলে আসে, আর তারপরও সে প্রিয়াঙ্কার জন্যই অপেক্ষা করতে থাকে। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, আর দুপুর গড়িয়ে বিকাল হতে চলল, কিন্তু প্রিয়াঙ্কার রুমে আসলো না। আশিক আরও অস্থির হয়ে গেল, সে কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছিল না। এবার মনে মনে সিদ্ধান্ত নিল সে নিজেই প্রিয়াঙ্কার কাছে যাবে এবং প্রিয়াঙ্কার সঙ্গে কথা বলবে। যেমন চিন্তা তেমনি কাজ। রুম থেকে বের হয়ে সোজা তার আম্মুর রুমে চলে গেল। রুমের দরজা ভিতর থেকে লক করা ছিল, তাই আশিক রুমের দরজায় নক করলো। এই আম্মু আম্মু কোথায় তুমি? দরজা খোলো। আশিকের আম্মু যেন এমন মুহূর্তের জন্যই এই অপেক্ষা করছিলেন। আশিক ওনাকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি দরজাটা খুলে দিলেন আর বলতে লাগলেন, কি ব্যাপার, কি হয়েছে? আম্মু আমার বউ কোথায়? তোর বউ কোথায় সেটা আমি কি করে বলবো? সেটা তো তোর জানার কথা। আম্মু আমি কোনো ফাইজলামো করছি না, যা সত্য তাই বলছি। বলো আমার বউ কোথায়? আমার বউ আমার রুমে যাচ্ছে না কেন? এই বলে আশিক আর কোনো উত্তরের অপেক্ষা না করেই রুমের ভিতর প্রবেশ করে। তারপরেই সে দেখতে পায় প্রিয়াঙ্কা বিছানার উপর শুয়ে আছে। এসে প্রিয়াঙ্কাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের কোলে তুলে নিল। তার আম্মু তাকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার আম্মুকে সেই সুযোগটা দিল না। ততক্ষণে প্রিয়াঙ্কাকে নিয়ে রুম থেকে বের হয়ে সোজা তার রুমে চলে আসলো আর দরজাটা লাগিয়ে দিল। প্রিয়াঙ্কা অবাক হয়ে দেখছে সবকিছু, কোনো কিছু বলার সাহস পর্যন্ত পাচ্ছে না, কারণ এখন আশিককে কোনো কিছু বললেই তার কাছ থেকে হয়তো ধমক শুনতে হতে পারে। তাই সে চুপ করে রইল। এদিকে আশিক দরজাটা লাগিয়ে দিয়ে প্রিয়াঙ্কাকে বিছানার উপর ঢিল দিয়ে একদম ছুঁড়ে ফেলে দিল। তারপরে সে এক লাফ দিয়ে প্রিয়াঙ্কার বুকের উপর শুয়ে পড়ল। প্রিয়াঙ্কা কিছুটা ব্যথা পেয়ে আহ করে উঠে আর বলতে থাকে, এই কি করছিস তুই? ব্যথা পাচ্ছি তো। কিন্তু আশিক কোনো সারা শব্দ করল না। সে তার উদ্দেশ্য হাসিলে ব্যস্ত হয়ে পড়ল। সে প্রিয়াঙ্কাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে প্রিয়াঙ্কার হাত দুটো বিছানার সঙ্গে চেপে ধরে প্রিয়াঙ্কার দুই ঠোঁটে নিজের দুই ঠোঁট ডুবিয়ে দিল। প্রিয়াঙ্কা নিজেকে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলো, কিন্তু আশিকের শক্তির কাছে পেরে উঠছিল না। আশিক প্রিয়াঙ্কার দুই ঠোঁটে গভীরভাবে চুমু খেতে থাকে, সেই সঙ্গে প্রিয়াঙ্কার সারা শরীরেও ভালোবাসার স্পর্শ দিতে থাকে। প্রিয়াঙ্কা এই প্রথমবার কোনো পুরুষ মানুষকে নিজের এতটা কাছে আপন করে পেয়েছে। সে নিজেকে আর ধরে রাখতে পারছিল না, সেও আশিকের সঙ্গে রেসপন্স করতে থাকে। আর এভাবেই কিছুক্ষণের মধ্যেই দুজন ভালোবাসার অতল সাগরে হারিয়ে যায়। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে তাদের এভাবেই ভালোবাসার আদান প্রদান পর্ব। ঘণ্টাখানেক পর আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ে ক্লান্ত হয়ে। প্রিয়াঙ্কা কোনো কথাই বলে না, বিছানার চাদরটা দিয়ে নিজেকে কোনো রকম আবৃত করে নিল। বেশ কিছুক্ষণ পর প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায় আশিক আর বলতে থাকে, এই দুটো দিন কিভাবে তুমি আমাকে ছাড়া ছিলে? আশিকের কথার কোনো উত্তর দেয় না প্রিয়াঙ্কা। তার মাঝে রাগ ভালোবাসা দুটোই কাজ করছে, কোনটা দেখাবে সেটাই বুঝতে পারছে না। তখনই আবারও আশিক প্রিয়াঙ্কার বুকের উপর ঝুঁকে পড়ে, প্রিয়াঙ্কার থুতনি চেপে ধরে বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোমাকে আমি কিছু জিজ্ঞাসা করেছি, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? তুমি তো চাও না আমি তোমার কাছাকাছি থাকি, সেই জন্যই তো আমি তোমার কাছ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। বলতেই আশিক প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, দেখো আমি যা করেছি ভুল করেছি, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। প্লিজ আমাকে একটাবার আমার ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এটাই করতো। এটা তুমি রাগের মাথায় বলছো? প্লিজ আমাকে একটাবার আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আমি এতদিন তোমার সঙ্গে যা করেছি সব কিছুর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি।
প্লিজ আমাকে একটাবার ক্ষমা করো। আরে বাবা, বললাম তো তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমি জানতাম একদিন না একদিন তোমার এই ভুল ধারণা ঠিক ভেঙে যাবে, আর সেদিন তুমি নিজের থেকেই আমার কাছে ফিরে আসবে। তুমি সত্যি বলছো তো আমার প্রতি তোমার কোনো অভিযোগ নেই? না, সত্যি বলছি, আমি তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। এই বলে প্রিয়াঙ্কাও আশিককে শক্ত করে জড়িয়ে ধরে আর দুজন দুজনার বুকের নিঃশ্বাসের শব্দ শুনতে থাকে। এরপর থেকে আশিক প্রিয়াঙ্কার সম্পর্ক আস্তে আস্তে ঠিক হতে শুরু করে। এদিকে দেখতে দেখতে আশিকের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষাও শুরু হয়ে গেছিল। আশিক দিনরাত এক করে পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল। ওই সময়টাতে প্রিয়াঙ্কা আশিককে অনেক সাপোর্ট দিত, সব ব্যাপারে, আশিকের পড়াশোনার ব্যাপারেও সাহায্য করত। আশিক সেই সময়টাতে ভীষণ অবাক হতো। তার সবচেয়ে বড় এবং প্রধান কারণ হলো আশিক সবসময় ভাবত প্রিয়াঙ্কা গ্রাম থেকে উঠে আসা সাধারণ একটা মেয়ে। সে হয়তো প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করলে করেছে, না করলে নাই, কিন্তু আশিক যখন পড়তে বসত প্রিয়াঙ্কা অধিকাংশ ব্যাপারে আশিককে সাহায্য করত। যে পড়াগুলো আশিক পড়তে পারত না প্রিয়াঙ্কা তাকে সেগুলো খুব সহজেই করিয়ে দিত। আশিক অনেকবার প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করেছিল প্রিয় কোন পর্যন্ত পড়াশোনা করেছে সেটা জানার জন্য, কিন্তু প্রিয়াঙ্কা আশিকের এই প্রশ্নের উত্তর কোনোদিনও দেয়নি। বরঞ্চ আশিক যতবারই তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করেছে প্রিয়াঙ্কা ততবারই এই ব্যাপারটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাই অবশেষে আশিক আর এই ব্যাপার নিয়ে প্রিয়াঙ্কাকে কোনো প্রশ্ন করত না। দেখতে দেখতে আশিকের অনার্স ফাইনাল ইয়ারের একদম শেষ হয়ে গেল। ইতিমধ্যে আশিকের গার্লফ্রেন্ডের সঙ্গে আশিকের যোগাযোগ একদমই কমে এসেছিল। আশিক নিজের থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ রাখার চেষ্টাই করত না। তবে নেহা নামের মেয়েটা আশিকের পিছু ছেড়ে দিতেও রাজি ছিল না। আশিকের পিছনে পড়ে থাকতেই ব্যস্ত ছিল, কারণ আশিকই বড়লোক বাবার একমাত্র আদরের ছেলে। তাকে বিয়ে করলে রাজপুত্র আর রাজত্ব দুটোই একসঙ্গে পাওয়া যাবে। তাই আশিকের পরীক্ষা যেদিন শেষ সেদিন বিকেলেই নেহা আশিকের সঙ্গে দেখা করতে চায়, কিন্তু আশিক কোনোভাবেই নেহার সঙ্গে দেখা করতে রাজি হচ্ছিল না। তবে নেহা আশিককে অনেক করে রিকোয়েস্ট করে, যার কারণে আশিককে নেহার সঙ্গে দেখা করতে বাধ্য হয়। বিকেল 4টে বাজে নেহা এবং আশিক একটা পার্কে বসে আছে। আশিক কোনো কথা বলছে না, চুপচাপ চারপাশের পরিবেশ দেখছে। তখনই নেহা আশিকের হাত দুটো চেপে ধরে আর বলতে থাকে, প্লিজ তুমি আমার সঙ্গে এরকম করো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। দেখো তোমার আর আমার মধ্যে অনেক দিনের রিলেশন আছে, সেটা ঠিক আছে, কিন্তু আমরা সম্পর্কের অতটাও গভীরে যাইনি যেখান থেকে আমরা ফিরে আসতে পারবো না। প্লিজ বিলিভ মি, তোমায় আমি ভীষণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তবে আমি বিবাহিত, আমার ঘরে বউ আছে, তাকে আমি ভীষণ ভালোবাসি, তাকে আমি ঠকাতে পারবো না। দেখো, ওই গাইয়া ছোট লোক ফকিনি মার্কা মেয়েটা তোমাকে তাবিজ করেছে। তুমি সেটা বুঝতে পারছো না। তুমি ওকে ভুলে যাও, ওকে ডিভোর্স দিয়ে দাও, তারপর আমরা দুজন বিয়ে করে নেব। কথাটা শুনতেই ভীষণভাবে রেগে গেল আশিক, আর নেহার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে সেখান থেকে চলে আসলো। অপরদিকে নেহা সেখানে দাঁড়িয়ে কান্না করছিল। সে ভাবতেই পারেনি আশিক এমন কিছু একটা করবে। আশিক পার্ক থেকে বের হয়ে রাস্তার পাশ ধরে হাঁটতে থাকে। একটা ফুলের দোকান দেখতে পায়। হঠাৎই কেন জানি না আশিকের মনে হলো মেয়েরা ভীষণ ফুল পছন্দ করে। তাই সে রাস্তার পাশের ফুলের দোকানটি থেকে একটা বেলি ফুলের গাছরা আর দুটো লাল গোলাপ কিনে নিল। বাসায় এসে কলিং বেল চাপ দিতেই আশিকের আম্মু দরজা খুলে দিল। আশিক তার আম্মুকে দেখতে পেয়ে সে তার আম্মুর কাছেই প্রিয়াঙ্কার কথা জিজ্ঞাসা করে। তখন তার আম্মু বলে প্রিয়াঙ্কা নিজের রুমেই গিয়েছে, তাই সে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে রুমে চলে আসে। আশিক রুমে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা ব্যালকনিতে বসে একটা গল্পের বই পড়ছে। আশিক রুমের দরজাটা ভিতর দিক থেকে লাগিয়ে দেয়, তারপরেই প্রিয়াঙ্কার পিছনে গিয়ে দাঁড়ায়। প্রিয়াঙ্কা তার পিছনে তার উপস্থিতি বুঝতে পারে। সে সবকিছু বুঝতে পেরেও না বোঝার ভান করে নিজের মতো করে গল্পের বই পড়তে থাকে। প্রিয়াঙ্কার চুলগুলো খোলা ছিল। আশিক তখনই প্রিয়াঙ্কার চুলগুলো হাতে নিয়ে একটা খোপা করে দেওয়ার চেষ্টা করতে থাকে। ওই মুহূর্তেই প্রিয়াঙ্কা বলতে থাকে, সবাইকে দিয়ে সবকিছু হয় না ডিয়ার, আপনার কি লাগবে সেটা আপনি আমার কাছে বলুন, আমি করে দিচ্ছি। তখনই আশিক পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করলো। তারপর সেটা প্রিয়াঙ্কার হাতে তুলে দিয়ে বলল, এটা তোমার জন্য এনেছিলাম, খোপায় দিবে, একটু দেখবো। প্রিয়াঙ্কা এক মুহূর্ত দেরি না করে নিজের চুলটা খোপা করে নিল, আর তারপরেই আশিকের হাত থেকে বেরিয়ে পড়ে মালাটা নিজের খোপায় গুজে দিল। এদিকে আশিক তখনই পকেট থেকে সেই গোলাপ দুটো বের করে প্রিয়াঙ্কার সামনে হাঁটু গেড়ে বসে বলতে লাগলো, তোমার রূপে হারিয়েছি আমি, হারিয়েছি গো প্রিয়তমা, ভালোবেসে একবার তোমার বুকে টেনে নাও না। আশিকের এমন পরিবর্তন দেখে প্রিয়াঙ্কা সত্যি ভীষণ অবাক হয়। আশিকের হাত থেকে ফুল দুটো নিয়ে এবং আশিককে হাত ধরে দাঁড় করায় আশিককে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিয়ে বলতে থাকে, সারা জীবন এইভাবেই ভালোবেসে পাশে থেকো,
তাতেই আমার চলবে, আর কিছুই চাই না। আশিকও তখন প্রিয়াঙ্কাকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলতে থাকে, এভাবেই সারা জীবন তোমার পাশে থেকে যেতে চাই। আমারও আর কিছুই চাওয়ার নেই। অনেক ভালোবাসি তোমায় প্রিয়তমা। এই বলে আশিক প্রিয়াঙ্কার গলার নিচে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর গভীরভাবে চুমু খেতে থাকে। আর এভাবেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।